আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো বৃষ্টির মধ্যে আসলে বৃষ্টি যখন হয় গাছের পাতাগুলি কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর একেবারে যেহেতু ধুলাবালি পড়ে না, খুব সুন্দর পরিষ্কার থাকে। আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যত বৃষ্টি পাবে তত কিন্তু গাছের মধ্যে প্রাকৃতিকভাবে যে খাবারটা আছে খাবারটা পায়। আর এরকম করে নতুন, নতুন ডগা বের হবে। আর সেই ডগায় কিন্তু ফলন আসা শুরু হয়ে যাবে। তো আজকে যেমনটা থাম্বনেইলে দেখছেন যে আমাদের বাগানটা এই গরমে আমরা কিভাবে সবুজ রাখবো আর কোন গাছগুলি আমরা লাগাবো যেগুলি লাগালে আমাদের বাগানটা সবসময় সবুজ থাকবে। তো সেটাই আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করছেন তাদেরকে তো অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। অনেকে নিয়মিত ভিডিও দেখেন। তো অনেক কমেন্টসও করেন, অনেক পরামর্শ দেন। তার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো শুধু একটাই অনুরোধ, একটু ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে যে একটু ভিডিওটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ খুব বেশি বড় না, 10 মিনিট 11 মিনিটের একটা ভিডিও। এটা দেখা যায়। এটা দেখলে দেখা যায় এখানে অনেক টিপস হয়তোবা অনেকে জানেন না, সেটা কাজে লাগে। বা দেখা যায় যে জানার কোনো শেষ নেই, সেটাও আমাদের কাজে লাগে। তো যাই হোক, এই যে দেখেন বাগান সবুজ রাখতে অন্যতম প্রধান যে সবজিটা আপনারা বাগানে চাষ করবেন সেটা হচ্ছে এই যে ডাঁটা গাছ। তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। আর ডাঁটা গাছ আপনারা চাইলে এরকম ছোট বেডে লাগিয়ে, তো এই যে দেখেন এখানে ২ একটা করে কিন্তু ডাঁটা। তো যেখানে ১ম এ বেশি দেখলেন সেখানে কিন্তু আমি সবগুলো ডাঁটার বীজ একসাথে ফেলেছি। ফেলার পরে তারপরে একেকটা টবে কিন্তু এভাবে লাগিয়ে দিছি। লাগিয়ে দিলে একটা কি হয়, ডাঁটাগুলি খুব সুন্দর দ্রুত বেড়ে ওঠে। আর এখানে যেহেতু আমার একসাথে অনেকগুলি ডাঁটা আছে, ঈদের আগে যেহেতু লাগাইছিলাম, তো একটু আগে আমার লাগানো হয়ে গেছিল। তো যার কারণে দেখা যায় ডাঁটাগুলো কিন্তু তখন তেমন একটা বাড়ে নাই। তো যেহেতু ঈদে ছিলাম না কতদিন, তো তার মধ্যে দেখা যায় যে ঈদের পরে যখন বৃষ্টিটা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হওয়ার পরে আলহামদুলিল্লাহ ডাঁটাগুলি কিন্তু খুব সুন্দর বেড়ে ওঠা শুরু করছে। তো আর এই যে এখানে একটা ডাঁটা হইছে, এই ডাঁটাটা অবশ্য অন্য জায়গা থেকে হয়তোবা বীজ পড়া হইছে। খেয়াল করলে দেখবেন আমার অন্যান্য ডাঁটার সাথে কিন্তু এই ডাঁটাটা মিলতেছে না। যাই হোক, এই ডাঁটাটা বীজের জন্য রেখে দেবো। দেখি যদি এখান থেকে বীজ হয় আবার পরবর্তীতে লাগাতে পারবো আরকি। তো যেটা বলতেছিলাম, তো একটু খেয়াল করলে দেখবেন মাঝখানে, মাঝখানে কিন্তু অনেকগুলো ডাঁটা কিন্তু বড় হয়ে গেছে। তো এই একমাত্র এগুলো হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে। তো যদি এগুলো যদি আমি যদি আরো আগে সরিয়ে লাগাতে পারতাম তাহলে ডাঁটাগুলো আরো প্রচুর বড় হতো। তো এখান থেকে আরো মোটা, মোটা হইতো আরকি। তো যাই হোক, যেহেতু লাগাইতে পারি নাই, তো এখন আমি বেডগুলি খালি করে ফেলবো। এই বেডগুলি খালি করার পরে এখানে নতুন করে আবার বীজ ফেলে দেব। আর ডাঁটা হচ্ছে খুব সহজে এবং খুব মানে কোনো যত্ন ছাড়া মোটামুটিভাবে আপনি ১ মাসের মধ্যে ইনশাল্লাহ ডাঁটা অলরেডি আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ১ মাস অনেক সময় লাগেও না। যদি আপনি দেখা যায় চারাটা ১০-১৫ দিনে একটু বড় হয়, ৪-৫ ইঞ্চি বড় হলে তখন যদি আপনারা অন্য টবে লাগিয়ে দেন, দেখবেন খুব দ্রুত ডাঁটা ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যে ডাঁটাটা বড় হয়ে যায়। তো দেখা যায় ১ মাসের ভিতরেই আপনি ডাঁটা খেতে পারবেন। আর যত রোদ হোক, যত যাই হোক, ডাঁটা যেহেতু গরমের একটা খুব সুন্দর একটা সবজি, আপনার রৌদ্রেও দেখা যাবে যে পাতাগুলি নষ্ট হবে না তেমন একটা। ও সবসময় বাগানটা কিন্তু সবুজ থাকে। তো এজন্য বাগানে আমাদের যে ডাঁটা আছে ডাঁটাটা অবশ্যই আমরা রাখবো। আমাদের বাগানটাও খুব সুন্দর সবুজ থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কলমি শাক। কলমি শাক কিন্তু গরমের বা শীতের সময় তো তেমন একটা কলমি শাক পাওয়া যায় না। একটু কম হয় যেহেতু গরমের সবজি। পানিতেও কলমি শাক খুব ভালো হয়। তারপরে মাটির মধ্যেও তো খুব সুন্দর হয়। কলমি শাকটা সবসময় আপনারা বাগানে রাখবেন। একটু খেয়াল করলেই দেখবেন যে এখানে কিন্তু আমি ছোট, ছোট চারা মানে আমার জ্বালায় গেছে। তো কলমি শাক দুভাবে আপনারা চাষ করতে পারবেন। যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদের জন্যই বলে দেওয়া। আমরা বাজার থেকে যদি কলমি শাক কিনে আনি, আগাটা কেটে নিচের দিকে যে গোড়াটা থাকবে, যতটুকু ডাঁট শক্ত থাকে ওইখান থেকে আমরা একটু রেখে দেবো। রেখে দিয়ে তারপরে কিন্তু মাটিতে লাগিয়ে দিতে পারি। তো লাগিয়ে দিলে দেখা যাবে কি, তো সেখান থেকে খুব সহজে আপনারা ১০-১২ দিনের মধ্যেই এখান থেকে আবার শাক এ উৎপাদন করতে পারবেন বা হারভেস্ট করতে পারবেন। তো এভাবে করে কয়েকবার কিন্তু সেখান থেকে কলমি শাক খাওয়া যায় আর খুব সুন্দর কিন্তু হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে আপনারা বীজ কিনে এনে লাগাতে পারেন। বীজ যদি বাজার থেকে আনতে পারেন ভালো জাতের, তাহলেও কিন্তু আপনারা খুব সুন্দর লাগাতে পারেন। তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক, সেটাও দেখাবো। হেলেঞ্চা শাকটাও বাগানে রাখতে পারেন, খুব সুন্দর বাড়ে। আর আপনার যদি চানও আপনার বাগান থেকে হেলেঞ্চা শাকটা সরিয়ে ফেলবেন, খুব সহজে কিন্তু এটাকে আপনারা সরাতে পারবেন না। মানে এত সুন্দর একটা শাক, এটা সবসময় আপনার বাগানে হতেই থাকবে।
তো এই তো ডাঁটাগুলি কথা বলতে বলতে হারভেস্ট করে নিলাম, আর কিছু কাঁচামরিচও নিলাম। আসলে একবার দেখা যায় একটা সবজি মোটামুটি একটু ভালো হয়। আলহামদুলিল্লাহ এবছর আমার ২-৩টা মরিচ গাছেও কিন্তু খুব সুন্দর মরিচ ধরছে। তো মরিচ গাছ থেকে যদি ২-১টা করে উঠিয়ে নেওয়া যায়, তখন ভাত দিয়ে খেতে কিন্তু আসলে কিন্তু অনেক ভালো লাগে। বাহিরের যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেগুলো তো তরকারির মধ্যে খাই। আর দেখা যায় যে কেমন একটা মানে একটা অন্য একটা স্মেল থাকে। আর যেটা আপনি বাগানে করবেন রাসায়নিক ছাড়া, কোনোরকম কোনো পেস্টিসাইড ছাড়া, তো সেটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে জিনিসগুলি শাকগুলি বললাম, এই শাকগুলি যদি আপনারা বাগানে রাখেন দেখবেন বাগানটা সরা সারা বছর আপনাদের গরম হোক যাই হোক, যদি নিয়মিত একটু পানিটা দেন দেখবেন বাগানটা কিন্তু খুব সুন্দর থাকে। আর এই পেয়ারা গাছটা ছোট একটা টবে হওয়াতে যখন তখন বাতাস আসে আর যখন তখন কিন্তু পড়ে যায়। আমি কিন্তু একটু আগে পেয়ারা গাছটা উঠেছি, ছাদে এসে দেখি যে একবার পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। পেয়ারাগুলি মাশাআল্লাহ, প্রথম পেয়ারাটা বড় হয়ে যাইতেছে, আর কয়েকদিন পরেই ইনশাআল্লাহ হারভেস্ট করতে পারবো। তো যারা অনেকে জিজ্ঞেস করছেন যে এই পেয়ারাটার জাতের নাম কি? আসলে পেয়ারাটার জাতটা আমি নামটা জানি না, যেহেতু অন্য একটা গাছ থেকে আমি কলম করছি। তো আরেকজনও জিজ্ঞেস করছেন যে পেয়ারাটার দাম কত নিচে গাছটার? তো আমি আমার পেয়ারা গাছ নিয়ে একটা ভিডিও করছি, আমি সেখানেও বলছি, অন্যান্য ভিডিওতেও বলছি যে এটা আমি নিজের হাতে কলম করছি। আমার সাথে যারা গাছ লাগায় তাদের গাছ থেকে আমি একটা কলম করছি। সেই কলমের চারা আমার এটা। কলমের চারা দেখি খুব ছোট গাছে কিন্তু ফলন এসে পড়ছে। তো এজন্যই বলি যে আসলে ভিডিওটা যদি একটু সম্পূর্ণ আমরা দেখি, তাহলে কিন্তু আমরা ছোট, ছোট অনেক কিছু এখান থেকে জানতে পারি। তো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি না বলেই এই ছোট, ছোট টিপসগুলি বা ছোট, ছোট কথাগুলি আমরা কিন্তু স্কিপ করে যাই। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যার ভিডিও দেখেন সবসময় দেখবেন। দেখলে দেখবেন যে আপনার অজানা অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পারেন। তো এই তো মোটামুটি আজকের হারভেস্টটাও সেরে ফেললাম। আর যে শাকগুলির কথা বললাম, আপনারা খুব সুন্দর করে লাগান। দেখবেন যে ফলনও খুব সুন্দর পাবেন। আর এই যে দেখুন বৃষ্টির কারণে যেহেতু আমার মাচাটা এখানে সম্পূর্ণ একটা ফাঁকা জায়গার মধ্যে, পশ্চিম সাইড থেকে যে বাতাসটা আসে সবসময় কিন্তু আমার এই লতানো গাছগুলি উল্টে পাল্টে একবারে মাচাটা ভেঙে ফেলছে। তো এটাকে একটু রিপেয়ারিং করতে হবে। আসলে যেহেতু একটু পুরাতন হয়ে গেছে, তো দেখা যায় যে বাঁশগুলিও কঞ্চিগুলো একটু নরম হয়ে গেছে, একটু বাতাস পেলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আরেকটা গাছও যেটা হচ্ছে যে আপনার এই যে শাক, চাল কুমড়া শাক, এটাও কিন্তু আপনার যদি গাছ যদি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে রাখেন, ঘরোয়া যে ফাঙ্গিসাইডগুলি আছে, তো সেটা যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এটাও কিন্তু খুব সুন্দর আপনার বাগানটা সবুজ রাখবে। তার মধ্যে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে যে মিষ্টি কুমড়া শাক, এগুলি কিন্তু বাগানে খুব সুন্দর থাকে। একটা পোকার আক্রমণ হয়, সেটা যদি আপনার রাসায়নিক না দিয়েও যদি ঘরোয়া উপায়ে যদি দেন, তাহলেও পোকা দমন থাকে। তো এগুলির চাইতে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার এই যে ডাঁটার শাক আর কলমি শাক আর হচ্ছে হেলেঞ্চা শাক। এই ৩টা শাক খুব সুন্দর, আপনার বাগানটা সবসময় গরমেও সবুজ এবং সতেজ থাকবে। তো এই ডাঁটাগুলি থাকতে যাদের বাগানে ডাঁটা থাকবে, অন্য জায়গায় আবার অল্প করে ডাঁটার বীজ ফেলে চারা করে নিবেন। চারা করে নিলে দেখবেন এগুলি উঠিয়ে ফেলতে, ফেলতে আপনার সেই চারাগুলি রেডি হয়ে যাবে। তখন আপনি আবার লাগিয়ে দিতে পারবেন। আপনার বাগানটাও কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে। আর এই তো আলহামদুলিল্লাহ বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এখানে একটু পানি জমেছিল, পরিষ্কার করে দিলাম। আসলে ছাদের তো ক্ষতি করা যাবে না। তো এই যে আপনার বৃষ্টি পেলে তখন গাছে কিন্তু বর্ষার দিনে তেমন একটা খাবার দিতে হয় না। বর্ষাতে এমনি গাছের যে বৃষ্টির পানি পায়, এই বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে খাবার থাকে। তো যার কারণে কিন্তু গাছ সেখান থেকে তার যত পুষ্টিগুণের চাহিদা আছে প্রাকৃতিকভাবে কিন্তু পেয়ে থাকে। তো বৃষ্টির দিনে আমাদের ২ টা সুবিধা হয়। গাছে তেমন একটা খাবার দিতে হয় না বর্ষার দিনে। আরেকটা হচ্ছে পানি দিতে হয় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পানি দিতে হয় না। বৃষ্টি থাকলে আপনি খেয়াল করলে দেখবেন, একদিন বৃষ্টি হলে গত তারপরে কিন্তু পরের ২ দিন গাছে পানি না দিলেও হয়। আর আপনি যদি নরমালভাবে যদি সবসময় গাছে পানি দেন, দেখবেন একটু রোদ উঠলে সকালেও একবার পানি দিতে হয়, বিকালেও একবার পানি দিতে হয়। প্রকৃতি থেকে যেটা পায় সেটা কিন্তু গাছ আর মাটি খুব সুন্দর করে কিন্তু তাদের যে টবের গোড়ায় মাটিতে সূক্ষ্ম কণাগুলি আছে সেখানে কিন্তু ধারণ করে, সেই পানিগুলো কিন্তু সহজে শুকায় না। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আর আল্লাহর দেওয়া নিয়ামত। তো যাই হোক, কথা বলতে, বলতে আপনাদের সাথে শেয়ার করলাম যে যেই গাছগুলো লাগালে বাগানটা খুব সুন্দর থাকবে। এর চাইতে সহজ আর কোনো গাছ হয় না, বা যে গাছগুলির কথা বললাম এগুলো যদি আপনাদের বাগানে থাকে, বাগানটা চির সবুজ থাকবে, দেখতেও খুব ভালো লাগবে। আর ডাটা মাশাআল্লাহ, ভিডিওটা তো আমি যেদিন হারভেস্ট করছি তার পরের দিন আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডাটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
আর ডাঁটাগুলি খেতেও কিন্তু খুব সুন্দর ভালো লাগছে, মানে একেবারে নরম। আর শাকগুলি তো বলাই মানে যায় না যে এত সুন্দর নরম হয়ে গেছে। তো একসাথে আপনি এখান থেকে ২ টা জিনিস হারভেস্ট করতে পারেন। একটা ডাঁটাও হারভেস্ট করতে পারলেন, আবার শাকও পেলেন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলি হারভেস্টিংও করলাম, অনেক কিছু শেয়ারও করলাম। তো আপুর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি এখান থেকে কেউ উপকৃত হন, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমি খুবই সহজভাবে, খুবই নরমালভাবে আমি ভিডিও করি বা বাগান করি, সেটা আপনাদের সাথে আমি তুলে ধরি। যারা বাগান করতে পারেন না, যদি আমার এই রুলসগুলো একটু ফলো করেন, দেখবেন আপনারাও খুব সুন্দর করে কিন্তু বাগান করতে পারবেন। যারা নিরাশ হয়ে যান, আসলে বাগান করা কঠিনও না, আবার একটু কঠিন। একটু পরিশ্রম ডেইলি যদি আপনি করেন তাহলে খুব সুন্দর সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।